দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এসো দেখে নিই যে আজকে ক্লাসে আমরা কিভাবে জিনিসটাকে সাজিয়েছি। প্রথমে আমরা কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস করব, মানে কোশ্চেনে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বসটা আসে সেটা দেখে নেব আগে বিগত বছরের কোশ্চেন থেকে। তারপরে কয়েকটা টেকনিক শিখব। এটা দ্বিতীয় সেকশনে। তৃতীয় সেকশনে আমরা সেই টেকনিকগুলোকে কিভাবে অ্যাপ্লাই করে প্রবলেমগুলো সলভ করতে পারি সেটা দেখব। আর তারপরে রোজকার মতোই একটা হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। কেমন? এসো তাহলে শুরু করি। চলে এলাম আমাদের প্রথম সেকশনে, যে সেকশনের নাম কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস। আমরা ঢাকা বোর্ড 2017-র একটা কোয়েশ্চেন নিয়েছি। দেখতে পাচ্ছি এখানে 5 লেখা আছে। তার মানে এই কোয়েশ্চেনটা সাধারণত ফাইনাল পরীক্ষায় 5 নম্বর আইটেম হিসেবে আসে। আচ্ছা, দেখা যাচ্ছে এটা একটা প্যাসেজের মতো করে আসবে, যে প্যাসেজে এ থেকে জে পর্যন্ত মোট 10টা গ্যাপ থাকবে, ব্র্যাকেটের ভিতরে একটা করে ভার্ব দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। দেখো, প্রত্যেকটা গ্যাপের পাশে ব্র্যাকেটের মধ্যে একটা করে ভার্ব আছে। আমরা প্যাসেজটা বাদ দিয়ে শুধু আমাদের কোয়েশ্চেনের অংশটুকু দেখে নিই। দেখো, তোমরা চাইলে এভাবে উত্তরপত্রে লিখতে পারো, পুরো টেক্সটটা তোলার দরকার নেই, শুধু তোমরা গ্যাপটুকু তুলবে এবং এ থাকলে এ নম্বর দিয়েই তুলবে, এর জায়গায় 1 2 3 এরকম লিখবে না। কোয়েশ্চেনে যেভাবে নাম্বারটা আসবে সেভাবেই লিখবে। তো দেখো, এ থেকে জে পর্যন্ত মোট 10টা আছে, আর প্রত্যেকটা পাশে লেখা আছে 0.5। তার মানে হচ্ছে প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ নম্বর। এবার আমরা চলে এসেছি সেকশন 2-তে। কয়েকটা টেকনিক শিখে নেব, যেগুলোর মাধ্যমে আমরা সহজেই রাইট ফর্ম অফ ভার্বসটা সলভ করতে পারবো। রাইট ফর্ম অফ ভার্বস সলভ করার সময় কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখতে হয়। যেমন কনটেক্সট, অর্থাৎ অতীতে নাকি বর্তমানে নাকি ভবিষ্যতে কোন সময়ে জিনিসটা হচ্ছে বা কোথায় হচ্ছে, এই ব্যাপারটা বুঝতে ভার্বের রাইট ফর্মটা সিলেক্ট করতে সুবিধা হয়। টাইম ওয়ার্ডস, কিছু সময় নির্দেশক শব্দ থাকে, যে শব্দগুলো লক্ষ্য করে দেখলে আমরা কোন টেন্স ব্যবহার করব সেটা বুঝতে পারি। পার্সন, পার্সনের উপরে অনেক সময় ভার্বের রূপটা কি আমরা সিলেক্ট করব সেটা আমরা বুঝতে পারি। নাম্বারও একইভাবে আমাদেরকে সাহায্য করে বুঝতে যে ভার্বের কোন রূপটা আমরা সিলেক্ট করব, কোন অক্সিলিয়ারি ভার্বটা সিলেক্ট করব। আচ্ছা, এখানে আমরা কয়েকটা উদাহরণ দেখব, যেগুলো দেখলে আশা করি আমরা একটা ধারণা পাবো টাইম ওয়ার্ড কি সেই ব্যাপারটা সম্পর্কে। সেন্টেন্সগুলো পড়ে নিই। I attend this class every day. I'm attending the class right now. 3 নম্বর, I have already attended the class. 4 নম্বর, I have been attending the class for 1 hour. আচ্ছা, দেখো এই 4টা সেন্টেন্সেই হলুদ হাইলাইট করা আছে কয়েকটা শব্দ, যেমন এভরিডে, রাইট নাও, অলরেডি, ফর 1 আওয়ার। এই শব্দগুলোর প্রত্যেকটার মধ্যে মিল হচ্ছে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা শব্দ তোমাকে সময় নির্দেশ করে বোঝাচ্ছে। তার মানে আমাদের এই সেন্টেন্সের টাইম ওয়ার্ড হচ্ছে এই 4টা: এভরিডে, রাইট নাও, অলরেডি, ফর 1 আওয়ার। এই 4টা সেন্টেন্সের 4টা টাইম ওয়ার্ড। দেখে নেই এই এভরিডে শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে। আই অ্যাটেন্ড দিস ক্লাস এভরিডে মানে হচ্ছে আমি প্রতিদিন এই ক্লাস অ্যাটেন্ড করি বা আমি প্রতিদিন এই ক্লাসে উপস্থিত থাকি। এটা দিয়ে একটা অভ্যাস বোঝাচ্ছে বা রুটিন বোঝাচ্ছে। যখন আমরা কোনো অভ্যাসের কথা বলি, যেমন প্রতিদিন সকালে সূর্য ওঠে, প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এই শব্দগুলো দিয়ে আমরা কিন্তু অভ্যাস প্রকাশ করছি, মানে একটা রুটিনের মতো প্রতিদিন যে জিনিসটা হয়, একটা রীতি। দ্বিতীয় সেন্টেন্সে কিন্তু অভ্যাস প্রকাশ করছে না। দেখো,
দ্বিতীয় সেন্টেন্সটা বলছে আই এম অ্যাটেন্ডিং দ্য ক্লাস রাইট নাও। আমি এই ক্লাসটা এই মুহূর্তে অ্যাটেন্ড করছি, তার মানে হ্যাপেনিং, এই মুহূর্তে জিনিসটা হচ্ছে, এই মুহূর্তে ঘটছে, এই মুহূর্তে চলছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা দিয়ে তুমি প্রতিদিন এই ক্লাসটা অ্যাটেন্ড করো সেটা বোঝাচ্ছ, আর একটাতে এই মুহূর্তে তুমি ক্লাসটা অ্যাটেন্ড করছো সেটা বোঝাচ্ছে। আরেকটা কি, ধরো এই ক্লাসটা শেষ হয়ে গেল, তুমি অ্যাটেন্ড করা শেষ, এরপরে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা তুমি কি ইংরেজি ক্লাস করেছো, তুমি তখন বললে যে আমি মাত্রই ইংরেজি ক্লাসটা অ্যাটেন্ড করেছি, আই হ্যাভ অলরেডি অ্যাটেন্ডেড দ্য ক্লাস। মাত্রই না, মাত্র বললে ভুল হবে, আমরা বলবো যে আই হ্যাভ অলরেডি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, মানে আমি ইতোমধ্যেই ক্লাসটা করেছি, তার মানে মাত্র শেষ হয়েছে বা করা হয়ে গেছে, মানে জিনিসটার রেশ এখনো রয়ে গেছে। সো এইটা আমরা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এরপরে আই হ্যাভ বিন অ্যাটেন্ডিং দ্য ক্লাস ফর 1 আওয়ার। এখানে দেখো 1 ঘন্টা ধরে আমি ক্লাসটা করছি। যখন এরকম কোনো একটা সময়, মানে শুরুর মুহূর্ত বলা থাকে বা সময়সীমা দেয়া থাকে, এই ধরনের নির্দেশ করা কোনো শব্দ যদি থাকে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি। এটা নিয়ম আছে। হ্যাবিট থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করি, কোনো কিছু চলছে বোঝালে আমরা কন্টিনিউয়াস টেন্সে করি, মাত্রই শেষ হয়ে গেছে এটা বোঝালে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, আর যদি এরকম কোনো একটা সময় দেয়া থাকে শেষে, তাহলে সেটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করি। এবং এই মুহূর্তে চলছে ঘটনাটা, এটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করি। যদি বোঝায় যে অনেক আগে চলছিল, অতীতে চলছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। সেটা অবশ্য আমরা পরে দেখবো। আমরা আপাতত প্রেজেন্টেই থাকি। আমরা যে 4টা সেন্টেন্স দেখেছি, 4টাই আমরা প্রেজেন্টের মধ্যে দেখেছি, ঠিক আছে? আমরা একটু ডিটেইলে যাব। দেখো, এইগুলো হচ্ছে টাইম ওয়ার্ডস, যেটা তোমার জন্য সবকিছু খুব ইজি করে দেবে। যদি এই টাইম ওয়ার্ডসগুলো তুমি একটু কষ্ট করে জাস্ট মুখস্থ রাখো, তাহলে তুমি জানবে যে এই টাইম ওয়ার্ডসগুলো থাকলে একটা পার্টিকুলার টেন্স আমরা ব্যবহার করব। আগে টাইম ওয়ার্ডসগুলোর মানে আমরা দেখিনি। মানে যদি তুমি একটু শুনে নিতে পারো এখন, তাহলে কিন্তু মনে রাখতে কষ্ট হবে না, আর অন্ধের মতো মুখস্থ করতে হবে না। ডেইলি মানে প্রতিদিন, অলওয়েজ সবসময়, এভরিডে মানে প্রতিদিন, এভরি নাইট মানে প্রতি রাত, এভরি উইক মানে প্রতি সপ্তাহ, এভরি মান্থ মানে প্রতি মাস, এভরি ইয়ার মানে প্রতি বছর, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়ই, অকেশনালি কখনো সখনো, রেগুলারলি নিয়মিতভাবে, নর্মালি সাধারণত, ইউজুয়ালি সাধারণত, নর্মালি মানে অ্যাকচুয়ালি নর্মালি স্বাভাবিকভাবে, ইউজুয়ালি সাধারণত, সামটাইমস মাঝে মাঝে, অফেন মাঝে মাঝে। আচ্ছা, এই শব্দগুলো দিয়ে কি বোঝাচ্ছে? অভ্যাস না? প্রতিদিনই একটা কিছু ঘটে বা সাধারণত একটা কিছু ঘটে, প্রতি রাতে আমরা ঘুমাতে যাই, এটা আমাদের অভ্যাস। প্রতি সপ্তাহে আমরা কয়েকটি ইংরেজি ক্লাস করি, এটা আমাদের অভ্যাস। প্রতি মাসে আমরা কয়েকবার কলেজের ফেসবুক পেজে ঢুকি, এটা আমাদের অভ্যাস। প্রতি বছর আমরা নতুন ক্লাসে উঠি, এটাও আমাদের অভ্যাস। অভ্যাস বুঝালে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা রুল পাচ্ছি। সেই রুলটা কি? কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে অলওয়েজ, এভরিডে, সামটাইমস, ডেইলি, ইউজুয়ালি ইত্যাদি শব্দ থাকে এবং সেটি বর্তমান সময়ের কোনো অভ্যাস বা রুটিনকে বোঝায়, তাহলে সেখানে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়। তোমরা জানো আমি যেহেতু এখানে ইত্যাদি দিয়েছি, তার মানে এই অলওয়েজ থেকে ইউজুয়ালি পর্যন্ত যে 5টা শব্দ আমি লিখেছি, এগুলো বাদ দিয়েও আরও শব্দ আছে, যেটা আমি অলরেডি লিখে দিয়েছি কিন্তু আগের স্লাইডে। তোমরা চাইলে আগের স্লাইডটায় ফিরে গিয়ে পজ করে ওই জায়গাটা থেকে শব্দগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে? লিখে নেওয়া ভালো, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। ওকে, এবার একটুখানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা দেখে নিই। আমরা জানলাম যে ওই শব্দগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, কিন্তু হয়তো বা এর মধ্যে অনেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী ভুলে গেছে, হতেই পারে, সেই জন্য আমি একটু দিয়ে রাখলাম। দেখো একটা উদাহরণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইউ ওয়াচ মুভিজ সামটাইমস, তুমি মাঝে মাঝে মুভি দেখো। ইউ হচ্ছে সাবজেক্ট,
ওয়াচ ভার্ব, কারণ এটা দিয়ে কাজ বোঝাচ্ছে, যে ওয়ার্ডটা দিয়ে কাজ বোঝায় সেটা হচ্ছে ভার্ব। আর কি দেখি, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাচ্ছি সেটা অবজেক্ট। আর এই যে সামটাইমস হচ্ছে আমার টাইম ওয়ার্ড। টাইম ওয়ার্ডসের ব্যাপারটা হচ্ছে কিন্তু অপশনাল, এই জন্য আমি দেখো এটাকে কালো না করে একটু হালকা রং করে দিয়েছি, কারণ সবসময় যে টাইম ওয়ার্ডস থাকবেই তা না, কিন্তু যে শব্দগুলো এরকম টাইম ওয়ার্ডস থাকবে সেটা আমাদের জন্য কাজটা সহজ করে দেবে, আমরা খুব সহজে ডিসাইড করতে পারবো যে কোন টেন্সে আমরা এই ভার্বটাকে বসাবো। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা লক্ষণ হচ্ছে ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। মানে এই ওয়াচটাকে তো অনেকভাবে আমরা বসাতে পারতাম, ওয়াচ, ওয়াচিং, ওয়াচড, ওয়াচড, কিন্তু আমরা সেটা না বসিয়ে একদম V1 বা ভার্বের বেস ফর্মটা বসিয়েছি। ওকে, তাহলে কয়েকটি এক্সাম্পল দেখে নিই। I usually spend or am spending or have spent my weekend in Dhaka. কোনটা হবে ভেবে বলো তো? 3 রকম অপশন আছে এখানে, তাই না? স্পেন্ড, অ্যাম স্পেন্ডিং, হ্যাভ স্পেন্ড। আমি একটু আগে কি বলে দিলাম, ইউজুয়ালি থাকলে আমরা কোন টেন্স দেই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম, তাহলে স্পেন্ড। A kind-hearted person always forgives, has forgiven, is forgiving others. একজন দয়ালু মানুষ, দয়ালু হৃদয়ের মানুষ সব সময় অন্যকে ক্ষমা করেন, করেছেন নাকি করছেন। যেহেতু অলওয়েজ আছে তার মানে অভ্যাস বোঝাচ্ছে, তাহলে আমরা কোনটা নিব? বেস ফর্মে আছে কিন্তু ফরগিভস। ওকে, গুড স্টুডেন্টস হ্যাভ prepare or are preparing their lessons regularly. রেগুলারলি হচ্ছে আমার টাইম ওয়ার্ড, আমি জানি রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ভার্বের বেস ফর্ম হবে, দ্যাট ইজ প্রিপেয়ার, রাইট? সো এগুলো ছিল আমার রাইট আনসার, তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং এটা লিখেও নিতে পারো। এবারে ভার্বের নতুন একটা ফর্ম শিখব। ওয়ার্ডগুলো দেখে নিই। টাইম ওয়ার্ডসগুলো হচ্ছে রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, কারেন্টলি। এই শব্দগুলো থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শব্দগুলো মানে হচ্ছে এই মুহূর্তে, মানে এখন কিছু চলছে সেটা বোঝাচ্ছে। কারেন্টলি মানে বর্তমানে, সেটাও একই ব্যাপার বোঝাচ্ছে যে বর্তমানে হচ্ছে। গ্র্যাজুয়ালি ক্রমে, ক্রমান্বয়ে, ডে বাই ডে দিনে দিনে। আমরা অনেক সময় বলি না, দিনে দিনে জিনিসটা বেড়েই যাচ্ছে, দিনে দিনে জিনিসটা বাড়ছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে অ্যাট দিস মোমেন্ট, রাইট নাও, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি ইত্যাদি শব্দ থাকে এবং ভার্বের চলমান অবস্থা বুঝায়, তাহলে সেখানে ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী হয়। ওকে, সাবজেক্ট থাকবে, একটা বি ভার্ব থাকবে। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরও অনেকগুলো বি ভার্ব আছে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের বি ভার্ব হচ্ছে 3টা, অ্যাম, ইজ, আর। কেমন? তাহলে সাবজেক্টের সাথে একটা বি ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট থাকবে। অবজেক্ট কিন্তু যে সব সেন্টেন্সে থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা সাধারণত এভাবেই শিখি শেখার সময়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আর এই যে টাইম ওয়ার্ড, এটা হচ্ছে অপশনাল, কিন্তু রাইট ফর্ম অফ ভার্বসে এই টাইম ওয়ার্ডটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে, আমরা সাথে সাথে বুঝে যাবো অ্যাট দিস মোমেন্ট আছে, তার মানে আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবো। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে চলে যায়। এবার আমরা আরেকটা রুল শিখছি। এবার টাইম ওয়ার্ডসগুলো হচ্ছে রিসেন্টলি, অলরেডি, জাস্ট নাও, লেটলি, এভার, জাস্ট, ইয়েট। এগুলো যদি থাকে তাহলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ব্যবহার করি? কোনো বাক্যে যদি টাইম ওয়ার্ড হিসেবে রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি ইত্যাদি শব্দ থাকে এবং ভার্ব দ্বারা কোনো কাজ মাত্রই শেষ হয়েছে এবং সেই কাজের রেশ এখনো রয়েছে বুঝায়, তাহলে সেখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা একটু দেখে নিই।
সেন্টেন্সটায় বলা হচ্ছে ইউ হ্যাভ ওয়াচড আ মুভি জাস্ট নাও। তুমি মাত্র বা এই মাত্রই একটা মুভি দেখেছো। ইউ এর সঙ্গে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা দেখতে পাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 বসেছে আর সাথে একটা অবজেক্ট আছে। এখানে টাইম ওয়ার্ড হচ্ছে জাস্ট নাও। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের লক্ষণটা দেখে নিই। অক্সিলারি ভার্বের জায়গায় হ্যাভ হ্যাজ বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়, যেমন ওয়াচ। এবারে আমরা চতুর্থ টেকনিকটি শিখব। আমাদের এবারকার টাইম ওয়ার্ডস হচ্ছে ফর এবং সিন্স। ফর বা সিন্স থাকলে কোন টেন্স ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর বা সিন্স থাকলে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। আর আজকে আমরা প্রেজেন্টের কথা বারবার বলছি সবগুলো নিয়মের ক্ষেত্রে, কারণ আমরা মূলত আজকে প্রেজেন্ট নিয়ে কাজ করছি, তাই আমরা বলছি যে ফর এবং সিন্স থাকলে, ফর বা সিন্স থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ব্যাখ্যাটা দেখে নিই। টাইম ওয়ার্ড হিসেবে ফর, সিন্স ইত্যাদি শব্দ যদি থাকে এবং কোনো কাজ শুরু হয়ে এখন পর্যন্ত চলছে বোঝায়, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করা হয় এবং মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়। এবারে দেখে নিই গঠন প্রণালীটা। সেন্টেন্সটা কি? ইউ হ্যাভ বিন পেইন্টিং পিকচার্স সিন্স মর্নিং। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গায় হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। ঠিক আছে, এবারে এসেছি সেকশন 3-তে। আমরা এবার টেকনিকগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখব। মনে আছে একদম প্রথমে আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা দেখি। আমরা চলে আসবো আবারও ঢাকা বোর্ড 2017 সেই প্রশ্নটাতে, যেটা দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম আজকে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 3টা শব্দ আমরা আগে থেকে হাইলাইট করে রেখেছি। এগুলো হচ্ছে আমাদের টাইম ওয়ার্ডস, আমাদের চেনা শব্দ কিন্তু, কারণ পুরো ক্লাসটা আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। প্রথম সেন্টেন্সটা আমরা দেখি পারি কিনা। রোড মিসআপ, একটা গ্যাপ দেয়া, গ্যাপে যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হ্যাপেন। আচ্ছা, ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে। তাহলে আমার ক্লু কি? ক্লু হচ্ছে এই টাইম ওয়ার্ডটা এভরিডে। এভরিডে থাকলে আমরা কোন টেন্সে ইউজ করবো জিনিসটা? এভরিডে যদি থাকে আমরা সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি। তো ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি বসিয়ে দিয়েছি হ্যাপেন্স। এখন তোমরা রুলটা শেখার সময়, টেকনিকটা শেখার সময় শিখেছিলে যে ভার্বটাকে আমরা বেস ফর্মে বসাবো। বেস ফর্ম তো হ্যাপেন, কিন্তু আমি এখানে আরেকটা এস যোগ করেছি। কেন করলাম? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সাথে একটা এস বা ইয়েস যোগ করি। সেই জন্য রোড মিসআপ হ্যাপেন্স ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। এটা হচ্ছে আমার প্রথমটা সলভ হয়ে গেল। দ্বিতীয়টায় চলে আসি। দ্বিতীয়টার ক্লু হচ্ছে রিসেন্টলি। আমার টাইম ওয়ার্ড হলো রিসেন্টলি। রিসেন্টলি থাকলে আমরা কোন টেন্স ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে? রিসেন্টলি ইট হ্যাজ রিজন অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। আচ্ছা, এই সেন্টেন্সটা কিন্তু শেষ হয়নি, কারণ এখানে ফুল স্টপ নাই। তার মানে এই সেন্টেন্সটা কন্টিনিউ হয়েছে এই লাইভস পর্যন্ত, কিন্তু এখানে কি হবে সেটা নিয়ম আমরা আজকের ক্লাসে শিখিনি, আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা আমরা রেখে দিলাম নেক্সট ক্লাসের জন্য। কিন্তু আমরা আরও আর একটা পারবো, সেটা হচ্ছে ইন মোস্ট কেসেস। হ্যাঁ, ইন মোস্ট কেসেস এই টাইম ওয়ার্ডটা আমি তোমাদেরকে ক্লাসের ভেতরে শিখাইনি, কিন্তু অনেক শব্দ কিন্তু আছে যেগুলো তুমি অলরেডি যে শব্দগুলো শিখেছো সেগুলোর মানে যদি তোমার মুখস্থ থাকে তাহলে একটু বানিয়ে অন্যরকম নতুন একটা শব্দ দিলেও তুমি বুঝতে পারবে। ইন মোস্ট কেসেস মানে কি ভেবে দেখো। ইন মোস্ট কেসেস মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো বেশিরভাগ ক্ষেত্রে শব্দটা কোনটার সাথে মিল পাচ্ছ? সামটাইমস হয় না? মোস্ট অফ দ্য টাইম। সামটাইমস মানে মাঝে মাঝে, মোস্ট অফ দ্য টাইম মানে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে আবারও কিন্তু তোমাকে সেই অভ্যাসের কথা বলা হচ্ছে বা রুটিনের কথা বলা হচ্ছে, একটা হ্যাবিটের ব্যাপার আসছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটে, এটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে তুমি এটা করো, এরকম কিছু বোঝাচ্ছে। তার মানে এটা সামটাইমসের গ্রুপেই যাবে। সামটাইমসের গ্রুপে যদি যায় তাহলে কি হবে? ইন মোস্ট কেসেস ব্রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্টস। আমার ভাবছিল কজ, সেটাকে আমি বসিয়েছি বেস ফর্মে, আর বেস ফর্মের সাথে একটা এস যোগ করেছি কারণ আমার সাবজেক্ট হচ্ছে রেকলেস ড্রাইভিং, আর রেকলেস ড্রাইভিংটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
তাহলে আমি 3টা করে ফেললাম, কারণ আমি টাইম ওয়ার্ডসগুলো শিখে গেছি আর সেটার সাথে কোন টেন্স ব্যবহার করতে হবে সেটাও শিখে গেছি। এবার আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, জাস্ট বোঝার জন্য তোমরা শিখেছো কিনা। ঠিক আছে, হোমওয়ার্কটা দেখে নিই। 4টা সেন্টেন্স দেওয়া আছে, ব্র্যাকেটের ভেতরে ভার্ব দেওয়া আছে, যে ভার্ব দিয়ে তোমার কাজ করতে হবে। এই সেন্টেন্সটা কোন ফর্মে বসবে টাইম ওয়ার্ডস থেকে সেটা বের করে গেস করে তুমি সলভ করে ফেলো। নেক্সট ক্লাসে আমি এসে উত্তর বলে দেব। চলে এলাম ক্লাসের শেষ প্রান্তে। আমি তোমাদেরকে যে এক্সারসাইজগুলো দিয়েছি তোমরা সেগুলো সলভ করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ